আগের দিন আমার যারা এই ক্লাসটা দেখোনি আরবিআইয়ের হিস্ট্রি বা আরবিআই ফাংশন সম্বন্ধে, তারা এই ক্লাসটা প্রথমে দেখে নাও, তারপরে আজকের ক্লাসটা তোমরা করো। আজকের ক্লাসে প্রচুর ইনফরমেশন আছে, তোমাদের ভালো লাগবে অবশ্যই। চলো ক্লাসটা শুরু করা যাক। আজ আমরা প্রাইমারি সেক্টর লেন্ডিং সম্বন্ধে জানবো। প্রাইমারি সেক্টর লেন্ডিং সেই সকল সেক্টরগুলিকে বলে যেগুলি দেশের ইকোনমিক ও সোশ্যাল ডেভেলপমেন্টে সাহায্য করে থাকে, যাদের মধ্যে উদাহরণ হলো এগ্রিকালচার ও এমএসএমই। লেন্ডিং কথার অর্থ হলো লোন। ব্যাংক যখন এই সেক্টরগুলিকে লোন দেয় তখন আমরা প্রাইমারি সেক্টর লেন্ডিং বলে। 1960 সালে এই সকল সেক্টরগুলিকে ব্যাংক লোন দিতে চায় না, কারণ এই সেক্টরগুলি নাকি খুব প্রফিটেবল না। এবং পরবর্তীকালে দেখা যায় যে এই সেক্টরগুলিতে যখন লোন দেওয়া শুরু হলো, টোটাল ব্যাংকিং ক্রেডিটের মাত্র 2.2% এগ্রিকালচারকে লোন দেওয়া হতো। এই যেখানে এগ্রিকালচার কিন্তু ভারতের মেরুদণ্ড। গভর্নমেন্ট এই প্রায়োরিটি সেক্টরগুলিকে লোন দেওয়ার জন্য একটি বুদ্ধি করে, সেটি হলো 1969 সালে যখন 14টা ব্যাংককে গভর্নমেন্ট ন্যাশনালাইজ করে, অর্থাৎ গভর্নমেন্টের আন্ডারে নিয়ে আসে ব্যাংকগুলিকে, তখন কিন্তু তার সঙ্গে সঙ্গে পিএলএস মানে প্রাইমারি সেক্টর লেন্ডিংও ইন্ট্রোডিউস করে এবং বলা হয় ব্যাংক যাদের লোন দিচ্ছে দিক, তার সঙ্গে কিন্তু ব্যাংকে প্রতি বছর প্রাইমারি সেক্টরগুলিকে লোন দিতে হবেই। 14টা ব্যাংকে ন্যাশনালাইজ করার মেন লক্ষ্য ছিল যারা স্মল বড়োয়ার তাদের যাতে গভর্নমেন্ট লোন দিতে পারে। এইবার চলো জেনে নেওয়া যাক এই প্রাইমারি সেক্টর কোনগুলো। ভারতের 9খানা প্রাইমারি সেক্টর আছে, চলো এবার জেনে যাওয়া যাক। প্রথমটি হলো এগ্রিকালচার, সেকেন্ডটি এমএসএমই এবং থার্ডটি হলো এক্সপোর্ট ক্রেডিট, ফোর্থটি হলো এডুকেশন, ফিফথ হলো হাউজিং, সিক্সথ হলো সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, সেভেন্থ হলো রিনিউয়েবল এনার্জি এবং এইট হলো আদার্স এবং লাস্ট এবং নাইন্থ হলো উইকার সেকশন। প্রত্যেকটা সেক্টরের মধ্যে কিছু সাবসেক্টর আছে, যেরকম এগ্রিকালচারের মধ্যে যে সাবসেক্টরগুলি পড়ে ফুড অ্যান্ড এগ্রি প্রসেস, সেলফ হেল্প গ্রুপ, এছাড়া স্টার্ট আপ গ্রুপ, এছাড়া হচ্ছে স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার, ট্রান্সপোর্টেশন এবং লোন টু ফার্মার ফর ইনস্টলেশন সোলার পাওয়ার প্ল্যান্ট এবং লোন ফর স্টার্ট আপ দ্য কম্প্রেস বায়োগ্যাস প্ল্যান্ট। এছাড়া আছে এমএসএমইর মধ্যে পড়ে স্মল বিজনেস এবং খাদি ইন্ডাস্ট্রি, ঠিক আছে। এবং এক্সপোর্ট ক্রেডিটের মধ্যে যেগুলি পড়ে সেগুলি হলো এক্সপোর্ট ক্রেডিট আন্ডার এগ্রিকালচার এমএসএমই সেক্টর। এডুকেশনাল সেক্টরে কিন্তু ম্যাক্সিমাম 20 লাখ টাকা লোন দেওয়া হয়ে থাকে। এছাড়া আছে হাউজিং সেক্টরে স্মল হাউজিংয়ের জন্য লোন দেয়, অর্থাৎ যারা গরিব বা যারা পুয়ার তাদের ছোট হাউস বা বাড়ি বানানোর জন্য লোনটা দিয়ে থাকে, কখনোই বাংলো বা কোনো বড় বাড়ি বা বিল্ডিং বানানোর জন্য না। এছাড়া আছে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, সেখানে আছে হেলথ কেয়ার এবং স্যানিটেশন। এছাড়া আছে রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ তুমি সোলার কোনো পাওয়ার প্ল্যান্ট বসালে, এছাড়া কোনো পাবলিক ইউজের জন্য কোনো লাইট বা কোনো কী বলবো ইউটিলাইজেশনের জন্য কোনো এনার্জি বসালে, লাইট বা রাস্তার লাইট, স্ট্রিট লাইট এসব বসালে সেগুলোর জন্য করায়। এছাড়া আদার সেক্টর যেখানে তোমার হলো যারা আরবান এরিয়া থাকে কিন্তু বাট পুয়ার, তাদের জন্য কিছু হেল্পের জন্য। আর এছাড়া উইকার সেকশনের মধ্যে মাইনরিটি মধ্যে বৌদ্ধ বা মুসলিম বা জৈনরা পড়ে থাকে। এইবার দেখে নেওয়া যাক আরবিআই এই প্রাইমারি সেক্টরগুলিকে হেল্প করার জন্য ব্যাংকগুলিকে কী ধরনের ক্রাইটেরিয়া দিয়েছে। প্রাইমারি সেক্টরগুলিকে লেন্ডিংয়ের জন্য ইন্ডিয়ান কমার্শিয়াল ব্যাংকে 40% লেন্ডিং করতে হবে। ফরেন ব্যাংক যাদের 20টার বেশি শাখা ভারতে আছে তাদেরও 40%, যাদের 20টার নিচে শাখা তাদেরও 40% ইনভেস্ট করতে হবে। এছাড়া আরআরবিকে 75% এবং স্মল ফিনান্স ব্যাংকে 75% প্রাইমারি সেক্টরে লেন্ডিং করতে হবে। এবার এই 40% বা 75% ভাগগুলো আমরা দেখে নিই। যেরকম ইন্ডিয়ান কমার্শিয়াল ব্যাংকের 40%-এর মধ্যে 18% কিন্তু এগ্রিকালচারে ইনভেস্ট করতে হবে। এমএসএমইতে কিন্তু 75% ইনভেস্ট করতে হবে। উইকার সেকশনে 12% ইনভেস্ট করতে হবে এবং বাদ বাকি যেগুলো সেগুলো আদার সেক্টরের মধ্যে ভাগ করে দিতে হবে। এরপরে চলে আসি ফরেন ব্যাংক। যে সকল ফরেন ব্যাংকের 20 বা তার বেশি শাখা ভারতের মধ্যে আছে তাদের কিন্তু ইন্ডিয়ান কমার্শিয়াল ব্যাংকের মতোই লেন্ডিং করতে হবে। কিন্তু যে সকল ফরেন ব্যাংকের 20টার কম শাখা ভারতে আছে তাদের কিন্তু প্রাইমারি সেক্টর লেন্ডিংটা একটু আলাদা, তাদের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। তাদের কাছে এক্সপোর্ট ক্রেডিটেই প্রায় 32% লেন্ডিং করতে পারে এবং বাদ বাকি 8% যে রিমেনিং সেক্টর আছে সেগুলোতে লেন্ডিং করে দিতে পারে। এছাড়াও আরআরবি এবং স্মল ফাইন্যান্স ব্যাংকের ক্ষেত্রে এগ্রিকালচার টার্গেটটা একই, প্রায় 18% দুজনকেই লেন্ডিং করতে হবে এবং এমএসএমইতে দুজনকেই 75%
লেন্ডিং করতে হবে। শুধু তাদের উইকার সেকশনের পার্টটা একটু আলাদা। উইকার সেকশনে কিন্তু আরআরবিকে করতে হবে 15% এবং এসএফএস বা স্মল ফিনান্স ব্যাংকে করতে হবে 12% লেন্ডিং, আর রিমেনিং পার্টটা বাকি যেসব সেক্টরগুলো আছে সেগুলোর মধ্যে ভাগ করে দিতে হবে। 1991 সালে একটি কমিটি গঠিত হয়, তার নাম হলো কমিটি অফ ফিনান্স সিস্টেম, যাকে নরসিমা ওয়ান কমিটিও বলা হয়ে থাকে। এই কমিটি বলেছিল এই প্রাইমারি সেক্টর লেন্ডিং কিন্তু পার্মানেন্ট হওয়া উচিত না, টেম্পোরারি হওয়া উচিত। অর্থাৎ যখন এগ্রিকালচার বা এমএসএমই বা অন্যান্য সেক্টরগুলি যখন আস্তে আস্তে গ্রো করে যাবে, তাদের কিন্তু এই প্রাইমারি সেক্টর লেন্ডিংয়ের ব্যাপারটা বন্ধ করে দিতে হবে। এবং উনি এটাও বলেছিল এই প্রাইমারি সেক্টর লেন্ডিং যাতে প্রত্যেক 3 বছর পর পর রিভাইজ করা হয়। এর কারণ হিসেবে বলেছিল যে যারা ডেভেলপ করে যাবে তাদের তো আর লেন্ডিংয়ের দরকার নেই, তার জন্য উনি প্রত্যেক 3 বছর অন্তর অন্তর প্রাইমারি সেক্টর লেন্ডিংগুলিকে রিভাইজ বা রিশিডিউল করার কথা বলেছিল। এবং উনি আরও একটা কথা বলে থাকে, এই প্রাইমারি সেক্টর লেন্ডিংগুলি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি অ্যাভলিউট করে দিতে হবে বা গ্র্যাজুয়ালি একে ফেজ আউট করে দিতে হবে। প্রাইমারি সেক্টর লেন্ডিংটা পুরোপুরি কমপ্লিট হলো এবং পরবর্তীকালে আরও নতুন ভিডিও আসছে যেটা মনিটারি টুলস সম্বন্ধে। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করো তোমাদের নতুন নতুন ভিডিওর জন্য। তোমরা বুঝতে পারলে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং জিনিসটা কি। এইবার চলে আসছি আরবিআই বাজারে ইনফ্লেশন মেনটেনের জন্য এক ধরনের পলিসি আনে, যাকে বলে মনিটারি পলিসি। এই মনিটারি পলিসির জন্য আরবিআই কি করে এবং কিভাবে এই মনিটারি পলিসি এসছে, তার ভেতরে কারা কারা থাকে সেই সম্বন্ধে এবার আমরা জানবো। মনে রাখবে আমাদের ফর্মার যে গভর্নর ছিল আরবিআই উর্জিত প্যাটেল এই মনিটারি পলিসি কমিটিটা প্রথম 2016 সালে গঠন করে। এবং এইখানে বলে রাখি, এখানে দেখো একটা কথা আছে যে প্রত্যেক 2 মাস অন্তর অন্তর মনিটারি পলিসির সার্কেলটা কিন্তু রিভিউ হয়। অর্থাৎ 2 মাস অন্তর অন্তর মনিটারি পলিসির যে পলিসির যে স্টেটমেন্ট আছে সেটা রিভিউ করা হয় এবং প্রত্যেক 6 মাস অন্তর এটা করে গোলাপের দেখো এখানে লেখা আছে যে মনিটারি পলিসি রিপোর্ট হাফ ইয়ারলি। এই তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও 1 মিনিট। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে মনিটারি পলিসি রিপোর্ট আছে হাফ ইয়ারলি, রিপোর্টটা কিন্তু হাফ ইয়ারলি বের করা হয়। কি বলে মনিটারি পলিসি রিপোর্টটা হাফ ইয়ারলি বের করা হয়, কিন্তু রিভিউ করা হয় কিন্তু প্রত্যেক 2 মাস অন্তর অন্তর এটা রিভিউ করা হয়। এবং এইখানে জানতে হবে, দেখো তোমরা বললাম উর্জিত প্যাটেল কমিটির রিকমেন্ডেশনে কিন্তু মনিটারি পলিসি আসে। এবং এই মনিটারি পলিসি কিন্তু আগে কি হতো, এই মনিটারি পলিসি যার উপর বিভিন্ন রকম পলিসি বা স্কিম আনতো সেটা WPI এর উপর আনতো, মানে হোলসেল প্রাইস ইন্ডেক্স। পরে বোঝাবো হোলসেল প্রাইস ইন্ডেক্স কি। এবং 2014 সালের পর থেকে এটা কিন্তু সিপিআই অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ওপর এই মনিটারি পলিসি কিন্তু করা হয়। এবং জেনে রাখতে হবে একটা বলে হেডলাইন ইনফ্লেশন, লাল করে লিখে কিন্তু হেডলাইন ইনফ্লেশন। আমাদের ইনফ্লেশন 2 ধরনের হয় আমাদের ভারতে, একটা হলো হেডলাইন ইনফ্লেশন, একটা হলো কোর ইনফ্লেশন। হেডলাইন মানে কি, যেগুলো হেডলাইনে থাকে অর্থাৎ খবরের হেডলাইনে মিডিয়ায় যেগুলো দেখায়। এই হেডলাইন ইনফ্লেশনগুলোর মধ্যে সেই সব কমিউনিটি পড়ে যাদের রেট বা যাদের দাম খুব তাড়াতাড়ি ফ্ল্যাকচুয়েট করে, যেগুলো খুব ভোলাটাইল। যেরকম তোমার তেলের দাম জিও পলিটিক্স ওপর নির্ভর করে। অর্থাৎ বাইরের কোনো দেশের জিও পলিটিক্স যদি তাদের কোনো কারণে যুদ্ধ লাগে বা তাদের যদি কোনো কারণে পলিসি চেঞ্জ হয়, তাহলে কিন্তু তেলের দাম সঙ্গে সঙ্গে বাড়ে বা কোনো সময় কমে যায়, খুব তাড়াতাড়ি ফ্ল্যাকচুয়েট করে। এবং ধরো কোনো কারণে যদি প্রাকৃতিক দুর্যোগ হয় বা প্রাকৃতিক যদি প্রচুর বন্যা হয়, তাহলে আমাদের বিভিন্ন রকম খাবারের জিনিসের বা ধরো ধান বা যেগুলো চাষযোগ্য খাবার সেইগুলো ক্ষতি হবে। তা সেই জন্য কিন্তু ওই জিনিসগুলোর দাম বেড়ে যায়। কোনো সময় ফলন খুব বেশি হয়ে গেলে তার দাম কমে যায়। তাহলে এগুলো খুব ফ্ল্যাকচুয়েট করে। অর্থাৎ ফুড এবং ফুয়েল এই দুটো জিনিস কিন্তু হেডলাইন ইনফ্লেশনের মধ্যে পড়ে। এগুলো খুব তাড়াতাড়ি ভলিটাইল, মানে খুব ভলিটাইল, এদের প্রাইসটা খুব ভলিটাইলি ডিক্রিজ বা ইনক্রিজ করে। কিন্তু কোর ইনফ্লেশনের মধ্যে কিন্তু যেগুলো সহজে কিন্তু তাদের প্রাইস খুব তাড়াতাড়ি ডিক্রিজ বা ইনক্রিজ করে না, সেগুলো পড়ে। আমাদের কিন্তু যদি কোনো দেশের ইনফ্লেশন জানতে হয় সেটা কিন্তু কোর ইনফ্লেশন থেকে বুঝি, আমরা কখনোই হেড ইনফ্লেশন থেকে বুঝি না। এটা বুঝলে ব্যাপারটা? তাহলে কোর ইনফ্লেশন আর হেডলাইন ইনফ্লেশন জিনিসটা কি, এবং মনিটারি পলিসির
কাজটা হলো, দেখো বলি মনিটারি পলিসি কাজটা হলো আমাদের ইনফ্লেশন বেঁধে রাখা, 4% মধ্যে বেঁধে রাখা, ইনফ্লেশনটা কি 4% মধ্যে বেঁধে রাখা, এবং তার সঙ্গে কিছু রিল্যাক্সেশন দেওয়া হয় +-2, অর্থাৎ +-2 মানে অর্থাৎ যদি 4 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে 2 হচ্ছে, আর 4-এর সঙ্গে 2 যোগ করো 6, অর্থাৎ 2 থেকে 6-এর মধ্যে আমাদের ইনফ্লেশনটা রাখতে হবে। এটা কিন্তু মনিটারি পলিসি বলা হয়। হ্যাঁ, এবং তার সঙ্গে আমাদের রেপো রেট জিনিসটা আমি পরে বলবো, এটা কিন্তু আমাদের কোয়ান্টিটেটিভ টুলসের মধ্যে আসে। কি করে এই যে মনিটারি পলিসি বলছি, মনিটারি পলিসিগুলোকে মেনটেন করার জন্য বিভিন্ন রকম টুলস আছে। সেই টুলসগুলো মানে মনিটারি পলিসি কি করে আমরা দেশে ইনফ্লেশন কমাবো বা বাড়াবো, সেই জন্য বিভিন্ন রকম টুলস ইউজ করে, সেটা পরে আসবে। তার মধ্যে রেপোর এক ধরনের টুলস আগে ছিল যেটা রেপো রুট দিয়ে আগে ছিল রেপো রুট দিয়ে কিন্তু আগে কমার্শিয়াল ব্যাংক আরবিআই থেকে টাকা নিত, এবং ওইটা চেঞ্জ করে এখন আরবিআই এনেছে ট্রাম্পস রেপো, যেটা 7 দিন, 14 দিন বা 28 দিনের হয়ে থাকে। ঠিক আছে, এইগুলোর ডিটেলস পরে বলবো আমি রেপো রেট সম্বন্ধে। এবং আরবিআই আরও কিছু ইন্ট্রোডিউস করে মনিটারি পলিসি, বাজারে মার্কেটে যাতে টাকার যাতে ফ্লোটা ঠিক থাকে, তার জন্য কি করে, আগে যে গভর্নমেন্ট সিকিউরিটি, এটা শুধু গভর্নমেন্ট বা বিভিন্ন রকম ইনস্টিটিউশন কিনতে পারতো, এখন কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটি কোনো ইন্ডিভিজুয়াল পার্সনও কিনতে পারে, যাতে টাকার ফ্লোটা ঠিক থাকে। ঠিক আছে, এবং দেখো এখানে আরবিআইয়ের, এবার আমি চলে আসছি যে এই মনিটারি পলিসির মধ্যে কারা কারা থাকে বা কোন কোন পার্সন নিয়ে মনিটারি কমিটিটা গঠিত হয়। মনে রাখবে, এখানে দেখো যে মনিটারি পলিসি সাপ্লাই অফ দ্য লিকুইড মানে কী করে এই আরবিআই আছে, এইখানে মোট 6 জন থাকে। কজন থাকে? মোট 6 জন। হ্যাঁ, 6 জনের মধ্যে একে হেড করে আমাদের আরবিআই গভর্নর, এবং তার সঙ্গে থাকে একজন ডেপুটি গভর্নর। আমি লিখে দিই, আরবিআই গভর্নর কিন্তু চেয়ারপারসন, এবং একজন ডেপুটি গভর্নর থেকে একজন আরবিআই অফিসিয়াল, এটা নমিনেট করা হয়। ঠিক আছে, এবং এই মনিটারি পলিসি আরেকটা জিনিস বলে দিই, মনিটারি পলিসির এটা কিন্তু 45-এর আগের দিনের ক্লাসেও আমি বলেছি, 45-এর ZB অফ আরবিআইয়ের অ্যাক্ট অনুযায়ী এই মনিটারি পলিসি তৈরি। ঠিক আছে, ZB 45-এর ZB অফ আরবিআই অ্যাক্ট অনুযায়ী মনিটারি পলিসি তৈরি। তাহলে মনিটারি 6 জনের মধ্যে 3 জন চলে গেল আরবিআইয়ের পার্ট, আর বাদ বাকি 3 জন হলো মিনিস্ট্রি অফ ফিনান্স বা গভর্নমেন্টের লোক। হ্যাঁ, 3 জন কিন্তু নমিনেট করা হয় গভর্নমেন্টের দ্বারা। হ্যাঁ, এই নমিনেটের জন্য কিন্তু একটা সিলেক্টেড করার জন্য, এই 3 জন লোককে সিলেক্টেড করার জন্য সার্চ কাম সিলেকশন প্রসিডিওর করা হয়। এই সার্চ কাম সিলেকশন প্রসিডিওরের যারা যারা মাথায় থাকে তারা হলো ক্যাবিনেট সেক্রেটারি, আরবিআই গভর্নর, এছাড়াও একজন ইকোনমিক অ্যাফেয়ারের এক্সপার্ট, এবং আরও কিছু যারা অনেক জ্ঞান আছে ইকোনমিক্সের, তাদের নিয়ে কমিটিটা গঠিত হয়। সেখান থেকে 3 জন লোককে নমিনেট করা হয়, তারাও খুব এক্সপার্ট ইন ইকোনমিক্সে, এবং তাদের যাতে কোনো প্রফিটেবল কোনো কিছুর সঙ্গে যুক্ত না সেই হিস্ট্রিও দেখা হয়। এইভাবে 3 জনকে কিন্তু গভর্নমেন্ট দ্বারা অ্যাপয়েন্ট, মানে আরবিআই যে সার্চ কাম কমিটি তার দ্বারা অ্যাপয়েন্ট করা হয়। মোট 6 জন থাকে। এদের কিন্তু টেনিওর থাকে 4 বছর। ক বছর? 4 বছর। এদের কাজকে এরা বিভিন্ন রকম টুলস ইউজ করে কী করে ইনফ্লেশন কন্ট্রোল করা যায়, এটা বলে। তাহলে মনিটারি পলিসি বুঝতে পারলে, মনিটারি পলিসি কী করে, মনিটারি কমিটিটাও বুঝতে পারলে কী করে করে। এবং তোমাকে যেটা বোঝানোর এখন দরকার সেটা হলো, দেখো পাবলিকেশন অফ আরবিআই কিন্তু অ্যানুয়ালি রিপোর্ট কী করে, যে তোমার ট্রেড অ্যান্ড প্রোগ্রেসের অফ ব্যাঙ্কিংয়ের রিপোর্টটা অ্যানুয়ালি পাবলিশ করে। হ্যাঁ, ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্টটা হাফ ইয়ারলি পাবলিশ করে, এবং মনিটারি পলিসি রিপোর্টটা কিন্তু হাফ ইয়ারলি পাবলিশ করে, কিন্তু মনিটারি পলিসি রিভিউ করে 2 মাস অন্তর অন্তর। এটা মনে রাখতে হবে যে রিপোর্ট আর রিভিউর মধ্যে পার্থক্য আছে। রিভিউ করে 2 মাস অন্তর অন্তর, রিপোর্ট কিন্তু তোমার 6 মাস বা হাফ ইয়ারলি পাবলিশ করে। যেমন রিপোর্ট অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এটাও কিন্তু হাফ ইয়ারলি। এগুলো প্রশ্ন আসতেই পারে যে ফরেন এক্সচেঞ্জের মানে রিভাইজ যে ফরেন এক্সচেঞ্জ যে রিজার্ভ আছে সেই রিপোর্টটা কীভাবে পাবলিশড হয়, সেটা কিন্তু 6 মাস অন্তর পাবলিশড হয়। শুধু একমাত্র একটা রিপোর্টই আছে, যেটা হলো রিপোর্ট অন ট্রেড অ্যান্ড প্রোগ্রেস অফ ব্যাংক, সেটা অ্যানুয়ালি পাবলিশড হয়। ঠিক আছে, মনিটারি পলিসি এবং এটা বুঝতে পারলে। এইবার চলে আসি তোমার যে আমাদের আরবিআই তো এরকম হতে পারে যে আমাদের ভারতের প্রায় বিপিএল মানে বিলো পভার্টি লেভেলে অনেক পার্সেন্ট, প্রায় তুমি যদি ধরে রাখো প্রায় 30%-এর কাছাকাছি বিলো পভার্টি লেভেল আছে একদম। হ্যাঁ, তাহলে এইটা বলা যায় যে
তাহলে গভর্নমেন্ট কেন সবাইকে টাকা দিয়ে দিচ্ছে না? মানে আরবিআই তো টাকা ছাপানোর অধিকার আছে, আরবিআই টাকা ছাপিয়ে তো যাকে খুশি দিয়ে দিতে পারে, তাহলে তো টাকার অভাব কারোর হবে না, সবার কাছে ভালো টাকা থাকবে, কেউ আর গরিব থাকবে না। কিন্তু এটা কখনো হয় না। আজ ধরো তুমি আর আমি বাজারে গেলাম, আমি ধরো আমার কাছে ধরো ধরো আমার কাছেও আছে 100 টাকা, তোমার কাছেও আছে 100 টাকা। এবার জিনিস তো সীমিত। ধরো যে লোকটা বাজারে বিক্রি করতে এসছে আলু পটল, সে তো 5 কিলোই ধরো আলু উৎপাদন করেছে, কিন্তু বাজারে যখন 10 জন যাচ্ছে, 10 জনের কাছে 100 টাকা। এবার কি হবে তাহলে? যে প্রথমে যাবে সে বলবে কত করে, সে বললো 10 টাকা। তা যে প্রথমে গেছে তার সঙ্গে সঙ্গে আরও একজন চলে এসছে কাস্টমার, সে বললো 10 টাকা, বলছে উনি বলছে 10 টাকা করে, ঠিক আছে তুমি 5 কিলো আমাকে আলুই দিয়ে দাও। বলছে না না, দাঁড়ান দাঁড়ান দাদা, দুজনের কাছে সমান সমান টাকা। বলছে যে কেন, ওকে 100 টাকা করে দেবেন কেন, আমি 20 টাকা করে দেবো আলু, আমাকে 5 কিলো দিয়ে দিন। আর একজন আসলে বলছে ওকে কেন, আমাকে 30 টাকা করে দেবেন। মানে দেখো এই জমির দামের মতো, দেখো জমির দাম দিনকে দিন বেড়েছে, মানুষের কাছে প্রচুর টাকা এসছে, মানুষ কিন্তু এই যে জিনিসটার দাম 10টা, সেই জিনিসটা বাড়িয়ে বাড়িয়ে মানে কেনার জন্য সে আর বেশি টাকা দিতে যাচ্ছে, যে বেশি টাকা দেবে তাকেই দেবে। তাহলে যদি সবার কাছে যখন টাকা ডিস্ট্রিবিউট হয়ে যায় সমানভাবে, তাহলে কিন্তু ইনফ্লেশন বাড়বে। এর জন্য আরবিআই যত খুশি টাকা ছাপাতে পারে না, আরবিআই এর জন্য মিনিমাম রিজার্ভ সিস্টেম বলে একটা সিস্টেম ইন্ট্রোডিউস করে। সেখানে আরবিআইকে 200 কোটি টাকা রিজার্ভ রাখতে হয়, তার মধ্যে 115 কোটি টাকা কিন্তু গোল্ড হিসাবে রিজার্ভ রাখতে হয়, এবং 85 কোটি টাকা ফরেন কারেন্সি হিসাবে রিজার্ভ রাখতে হয়। বুঝলে? এই রিজার্ভ রেখে কিন্তু আরবিআই টাকা ছাপাতে পারে। এবার কেন এই মিনিমাম রিজার্ভ সিস্টেমটা কেন ইন্ট্রোডিউস করা হলো? অবজেক্টিভ কি? এর অবজেক্টিভ হলো যে এরকম বলে দিচ্ছি যে টু মেনটেন দ্য মানি সাপ্লাই ইন ইকোনমিক উইদাউট ইনফ্লেশন প্রেশার। মানি সাপ্লাই যাতে আমাদের ভারতের ইকোনমিতে ঠিকঠাক থাকে, এবং ইনফ্লেশন প্রেশার ছাড়া। যদি ইনফ্লেশন বাড়তে থাকে সবাইকে টাকা আসলো, কিন্তু যদি ইনফ্লেশন বেড়ে যায় তাহলে তো কোনো লাভ হলো না। এবং আরবিআই ওয়ান্ট টু এনশিওর দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাপ্লাই অফ দ্য কারেন্সি ইন ইকোনমি থ্রু এমআরএস, মানে অ্যাপ্রোপ্রিয়েটভাবে সাপ্লাই যাতে থাকে, কারোর কাছে বেশি বা কারোর কাছে কম না হয়ে যায়, এইটাও দেখে আরবিআই। এবং এইটা করে কি, টু এনশিওর দ্য কনফিডেন্স অফ ইন্ডিয়ান কারেন্সি হোল্ডার দ্যাট কারেন্সি হেল্ড বাই দেম ইজ এ লিগাল টেন্ডার। ধরো আমার কাছে 100 টাকা আছে, আরবিআই যদি প্রচুর পরিমাণে টাকা চাবে, তাহলে 100 টাকার দামটা কমে যাবে ইনফ্লেশনের জন্য। তাহলে ওটা কিন্তু মানে এই যে কনফিডেন্স দিচ্ছে যে আমি যদি ব্যাংকে টাকা রেখেছি বা আমাকে টাকা রেখে দিচ্ছি, যদি আরবিআই যত বেশি টাকা ছাপাতো, আমার কাছে 1 লাখ টাকা ছিল, 10 বছর পর দেখা গেলো ওইটার দাম হয়ে গেছে 5,000 টাকা। তাহলে এই যে আরবিআই মিনিমাম রিজার্ভ সিস্টেমের মধ্যে এই কনফিডেন্সটা দিচ্ছে যে তুমি 1 লাখ টাকা রাখলে হট করে কমে যাবে না। এছাড়াও কি করছে, থ্রু এমআরএস দ্য আরবিআই অ্যাক্সেলারেট দ্য ইকোনমিক গ্রোথও করতে চাইছে উইদাউট ইনফ্লেশন, যে মানে ইনফ্লেশন রেটটা না বেড়েই যাতে এইটা কন্ট্রোল করা যায়, এটা কিন্তু আরবিআই এই এমআরএস অর্থাৎ মিনিমাম রিজার্ভ সিস্টেমের মাধ্যমে করে থাকে। ঠিক আছে, এবার পরে আজ এইটুকুনি ক্লাস থাকলো। তোমরা কিন্তু আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। এরপরে নতুন নতুন আরও ক্লাস আসবে। এরপরে আসবে মনিটারি পলিসির কন্ট্রোলের জন্য কোয়ান্টিটেটিভ টুলস এবং কোয়ালিটেটিভ টুলস, পুরো ডিটেলস। আর আমি ইকোনমিক্স শুরু করেছি, ইকোনমিক্স পুরো শেষ করব। ক্লাসটা বেশিক্ষণের করছি না, তোমরা কিন্তু অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করো।